সুপ্রিয় দর্শক, বসুন্ধরা সিমেন্ট নতুন বছরে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা অদম্য সম্ভাবনাময় এক বাংলাদেশের এগিয়ে যাওয়ায় আমাদের চিন্তা যুক্ত করি। আমরা কারা? এখানে যারা অতিথি হিসেবে আসেন তারা প্রত্যেকেই স্বনামে পরিচিত মানুষ এবং এই পরিচিতির পিছনে সৃজন কর্মে তাদের অবদান, একই সঙ্গে দেশপ্রেমিক হিসেবে উত্তীর্ণ মানুষ তারা। তাদের কাছ থেকেই আমরা শুনব অদম্য বাংলাদেশের এগিয়ে যাওয়ায় তাদের চিন্তা। আমি আজকের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডানে আছে সঙ্গীত শিল্পী কোনাল, যে তরুণ প্রজন্ম যুক্ত না হলে প্রবীণেরা অথবা ফেলে আসা মানুষেরা খুব মুষড়ে পড়েন, সেরকম তরুণেরা যুক্ত হয় বলেই আমরা আসলে বেঁচে থাকি সাহস নিয়ে। পাশে আছে বাচিক শিল্পী শারমিন লাকী। একই কথা বলবো যে একেবারেই নিজের মতো করে তৈরি হওয়া শিল্পী, যার বিস্তার অনেক অনেক দূর, অন্তত বাংলাদেশের দর্শকদের কাছে। অসংখ্য ধন্যবাদ। পাশে আছে নীরব, অভিনয় শিল্পী এবং মডেল। আজকে পেশা হিসেবে যে কথা গর্বের সঙ্গে বলা যায়, হয়তো কয়েক দশক আগে খুব কাঁপা কাঁপা বুকে এরকম পরিচয় দিতে হতো, কিন্তু আজকে গর্বের সঙ্গে এই পরিচয় দিয়ে আমরা বাংলাদেশে দাঁড়াতে পারি। আমাদের সঙ্গে যুক্ত হবেন বরেণ্য শিক্ষাবিদ ম.স. আরিফিন সিদ্দিক এবং সঙ্গীতের এক জনপ্রিয় নাম নকিব খান। আমরা যুক্ত হবার পরে এই আলোচনায় তাদেরকেও যুক্ত করে নেব। তবে আজ 10ই জানুয়ারি আমাদের জাতীয় জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। তো আমাদের এই গুরুত্বপূর্ণ জায়গাটা কেন? 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, 30 লক্ষ মানুষের আত্মাহুতির মধ্য দিয়ে এবং লাখো বীরাঙ্গনা মায়েদের ত্যাগের মধ্য দিয়ে আমরা বিজয় পেয়েছিলাম, কিন্তু সেই বিজয় একটা অপূর্ণাঙ্গতা নিয়ে আমাদের জীবনে এসেছিল। 10ই জানুয়ারি 1972 বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীন দেশে ফিরে আসলেন। সেই আমাদের বিজয় পূর্ণতা পাওয়া। আজকের এই দিনটাকে আমরা যেহেতু প্রত্যেকেই সৃজন কর্মে আছি, আমাদের হয়ে আমরা শারমিন লাকীকে দায়িত্ব দেব বঙ্গবন্ধুকে নিবেদন করে, বঙ্গবন্ধুকে মনে করে, তার স্বদেশ প্রত্যাবর্তনকে মনে করে আমাদেরকে যদি কবিতার কয়েকটা চরণ শোনান। জীবনানন্দ দাশ থেকেই পড়ছি। বাংলাকে ভালোবেসে, স্বদেশকে ভালোবেসে, এত সত্য উচ্চারণ, এত সুন্দর করে বাংলা মাকে ভালোবাসার কথা বোধহয় খুব কম কবি নিবেদন করেছেন। সবাই সবার মতো করে আসলে দেশকে ভালোবেসেছে, তাদের সেই শুদ্ধ উচ্চারণে উঠে এসেছে বাংলা মা। তবে এই কয়েকটা লাইন আমার মনে হয় একটা বিশেষ গুরুত্ব বহন করে। নিশ্চয়ই। আবার আসিব ফিরে ধান সুরিটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তোবা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। বাহ! আমার বারবার মনে হচ্ছে এই জীবনানন্দ দাশের কবিতা পড়ে, বঙ্গবন্ধু কিন্তু এরকমটাই বলেছিল। সেই 10 লক্ষাধিক মানুষের সমাবেশে দাঁড়িয়ে তিনি কিন্তু বলেছিলেন যে, তিনি পাকিস্তানিদের বলেছিলেন যে তাকে যদি ওখানে ফাঁসি দেয়া হয়, তার মৃতদেহ যাতে বাঙালির হাতে দিয়ে দেওয়া হয়।
এবং সেটা এটা শুনে শুনে মনে হচ্ছিল যে একেবারেই তার কথা হয়তো তিনি বাংলাতেই ফিরে আসবেন বারবার। হ্যাঁ, কিন্তু এ কথা 10ই জানুয়ারি 1971, 1972 এবং বাংলাদেশ আমাদের মুক্তিযুদ্ধ এই ভেবে কবি লেখেননি, কিন্তু কোথাও আসলে কবির হাতে সকল ইতিহাস রচিত হয়ে যায়। নীরব, আমরা একেবারেই এই প্রসঙ্গে থাকব, কিন্তু আমাদের মতো করে আমাদের প্রত্যেকের মনে একজন বঙ্গবন্ধু আছেন। সেই বঙ্গবন্ধু আগামী শত শত বর্ষ পরেও যে প্রজন্ম থাকবে তার কাছেও থাকবেন। তার মানে হচ্ছে যে দৃশ্যত তাকে আমি দেখেছি কিনা, তার গুরুত্বপূর্ণ কোনো ভাষণে আমি উপস্থিত ছিলাম কিনা, সেগুলো হচ্ছে একরকম আলোড়ন। আরেকটা হচ্ছে যে আমি স্বাধীন দেশে বেড়ে উঠছি এবং স্বাধীনতার সুফল নিয়ে বেড়ে উঠছি, এবং স্বাধীন দেশ না হলে যা আমি কল্পনা করতে পারতাম না, হয়তো আমার ভুবন সেইভাবে রচিত হচ্ছে। তাহলে আমার দাঁড়িয়ে থাকার পেছনে সেই তো বঙ্গবন্ধু। নীরব যদি বঙ্গবন্ধুর কথা বলে। সত্যি কথা বলতে যে আসলে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলার মতো আমার আসলে ওরকম নাই যে আমি তাকে নিয়ে কথা বলবো, তার মতো একজন মানুষকে নিয়ে। বাট আমি যেটা হচ্ছে, যেহেতু বই পড়ে, তারপর আমরা টিভিতে দেখে, ইউটিউবে দেখে আমরা যেটা জেনেছি এবং যেটা উপলব্ধি করি, এবং আমি মাঝে মাঝেই তার একটা ভিডিও দেখি, সেটা হচ্ছে একটা ব্রিটেনের একটা ভিডিও, এবং ব্রিটেনের ওই ভিডিওটার তার যে গলার যে ভয়েস, আমার ওই ভয়েসটা অদ্ভুত পছন্দ। হ্যাঁ, এবং কাকতালীয়ভাবে সেটি কিন্তু 9 তারিখের। আচ্ছা, এবং সেটা আমি হয়তো তারিখটা জানি না। হয়ে যখন লন্ডনে আসলেন প্রথম তিনি এই সাংবাদিকদের বা গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন। আচ্ছা, ওটা আমি হয়তো ডেটটা জানতাম না, বাট ওই মানে একদম ইংলিশে যে তার বলার যে ধরনটা, এবং আমার কাছে মনে হয় যে এখনো মানে কেউ এখনো আমরা এরকম করে পারি না, যে এটা মানে অদ্ভুত। আচ্ছা, একটা বোল্ডনেস তার মধ্যে ছিল, দরাজ কণ্ঠস্বর। এই ধারণ করাটা, এই যে আমি বলছি দেখলাম আমি ইউটিউবে এবং দেখে আমার মনে হলো, এই ধারণ করাটা তো অনেক বড় করে ধারণ করা। মানে আমি কেন বলছি, এমনি এমনি হয় না আসলে। যত দূরে আমরা চলে যাব, আমরা যত বেশি স্বাধীনতা ভোগ করব, যত বেশি স্বাধীন দেশের বয়স বাড়বে, তত তো প্রত্যক্ষদর্শীরা, 71-এর প্রত্যক্ষদর্শীরা বা পাকিস্তান বিরোধী আন্দোলনের যারা সংগ্রামী ছিলেন, যারা অংশগ্রহণকারী ছিলেন, যারা প্রত্যক্ষ করবার সৌভাগ্য অর্জন করেছেন, তারা তো কেউ থাকবে না, কিন্তু প্রজন্ম তো থাকবে, স্বাধীন দেশ থাকবে, তাই না? সেদিক থেকে তো বঙ্গবন্ধু সবারই বলার বিষয়। হ্যাঁ, এবং আপনজন যেমন আমার অস্তিত্বের যখন অংশ, তখন আমি মনে করি তাকে নিয়ে আমি যা বলবো তাই গুরুত্বপূর্ণ। না, সেটা তো অবশ্যই। এবং নীরব যা বললো তাও গুরুত্বপূর্ণ, এই কারণে যে এইভাবেই কিন্তু আরেকজন অন্যভাবে বুঝবে। এটা বেসিক্যালি আসলে বলার একটাই রিজন, সেটা হচ্ছে যেমন আমরা তো বাংলায় অনেক ভাষণই তো একটা শুনেছি, বাট ইংলিশ যে ভাষণটা আমি শুনেছি ওটা আসলে ইন্সপায়ারিং। মানে এতটুকু বাংলাটা তো আমরা একদম ছোটবেলা থেকেই শুনছি বা টিভিতে দেখছি করছি, বাট ইংলিশটা আসলে ইন্সপায়ারিং। মানে আমরা বাংলাদেশি হয়ে, বাঙালি হয়ে যে এরকম করে যে কথা বলতে পারি, যেমন আমি নির্বাচনী প্রচারণাতেও ছিলাম এবার, এবং থাকার সময় একটা জিনিস ফিল করেছি যে যখন মাইক নিয়ে যখন মানুষের সামনে কথা বলা যায়, সেটার সময় আসলে মানে ভিতর থেকে একটা ফোর্স চলে আসে মানে বলার সময়। সো ওই ফোর্সটা যেমন মানে একা একাই চলে আসে, সেটা এক জিনিস, আর মানে বলার মধ্যে একটা ব্যাপার থাকে, ওই জিনিসটা আসলে ইন্সপায়ারিং হওয়াটা ইম্পর্টেন্ট। মানে আমি যে কি বলছি সেটা কারো, তার ওখানকার এতগুলো মানুষের মধ্যে কার জন্য ইন্সপায়ারিং সেটা ইম্পর্টেন্ট। বাহ বাহ, আমি মনে করি যে এখানেই হচ্ছে তার বলার গুরুত্ব। এবং আজকে 47 বছর পরও আমরা শিহরিত হই। আমি জানি বাংলাদেশ শতবর্ষ অতিক্রম করলেও তখনকার প্রজন্ম এভাবেই আন্দোলিত হবে, শিহরিত হবে। কুনাল, আমরা বাচিক শিল্পীকে দিয়ে শুরু করেছিলাম, জীবনানন্দ দাশের কবিতা তিনি করেছেন। আমরা সঙ্গীত শিল্পীর কাছে যাব একই কথা নিয়ে, বঙ্গবন্ধুকে মনে করে, 10ই জানুয়ারি 1972কে মনে করে
কোনো একটি গান একটু করে যদি গাওয়া যায়। আমি আপনাকে আর ধন্যবাদ জানাতে চাই, আয়োজনকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছে, আমরা আসতে পেরেছি, কিছু কথা বলতে পেরেছি, এবং যে মহানায়ককে নিয়ে আমরা কথা বলছি আজকে এখানে, যেটা নীরব বলল, আসলেও তো আমরা এই প্রজন্মের কি বলবো, আমরা এত ইয়াং, তিনি আমাদের কাছে একটা স্বপ্নের মতন, একজন স্বপ্নের নায়ক। তাকে নিয়ে কথা বলতে পারাটাও অনেক বড় ব্যাপার। আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা বোধ সবটুকু দিয়ে কিন্তু আমরা তাকে চিনি। তার জন্য যদি গান গাইতে হয়, দেশের সবগুলো গান, সব দেশাত্মবোধক গান আমি তাকে উৎসর্গ করব, কারণ দেশটাই তো বাহ। তার জন্য আসলে। বাহ। একটি গান এখন আমার মাথায় আসছে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। বাহ। আমার ধারণা যে রবীন্দ্রনাথের এই গান আমার কেন জানি মনে হচ্ছে নিশ্চয়ই এটি অনুরণিত হয়েছিল বঙ্গবন্ধুর বুকে, কারণ এই গানে দেশের মাটিতে মাথা ঠেকাবার যে কি বলবো, যে আবেগ, যে আলোড়ন, নিশ্চয়ই আমরা সেদিন 7.5 কোটি মানুষ তাঁকে পেয়ে যে উপলব্ধি করেছিলাম, দেশের মাটিতে পা রেখে তার উপলব্ধিও অনেক বড় ছিল। একদমই তাই। এবং একটা আশ্চর্য লাগে যে 9 মাস মৃত্যুর মুখোমুখি যে মানুষটিকে রাখা হলো, বিচ্ছিন্ন করে রাখা হলো স্বদেশ থেকে, তার স্বদেশের মানুষ থেকে, প্রকৃতি থেকে, কিন্তু সে মানুষটি চিন্তার দিক থেকে এক মুহূর্ত বিচ্ছিন্ন হননি। কারণ তিনি এসে যে বক্তৃতা করলেন, সেই বক্তৃতায় আমাদের অত্যাচার নিপীড়নের কাহিনী তিনি বলেছেন, যুদ্ধ কিভাবে হয়েছে, কারা আমাদের সহযোগিতা করেছেন সে কথা বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্নির্মাণের কথা বলেছেন। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি বলেছেন। নীরব, আমি একটু বলি, মানুষের মুখোমুখি হলে একটা কি বলবো, নিজে আলোড়িত হই, আমি সেটাকে যেভাবেই বলি যে একটা শক্তি এসে যায়। হ্যাঁ, এইটি কি আমি বলবো যে একেবারেই একজন শিল্পীর দেশপ্রেমের বহিঃপ্রকাশ? সেটা তো অবশ্যই, মানে এটা তো আসলে মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে যে আপনার আসলে আপনি এটা বোঝাও যাবে না এটা আসলে কোত্থেকে আসলো, দেশপ্রেমটা। তারপরে মনে করেন মায়ের জন্য ভালোবাসা, যেমন আমরা যখন গ্রামের বাড়িতে যাই, মানে অল্প সময় থাকি, যাওয়ার সময় মনে হয় যাবো না, আবার ওখানে গেলে আবার আসতে ইচ্ছা করবে না। তারপরে মানে কিছু কিছু ভালোবাসা আছে যেগুলো আসলে মানে কোত্থেকে আসলো, কেন আসলো, কিভাবে এলো, এগুলোর আসলে কোনো ইয়ে নাই, উত্তর থাকে না। মানে আমি বলছি তাহলে একটা উপলব্ধি, একটা অনুভূতি। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এবং উপলব্ধি, ওই তো বললাম যে এই জিনিসগুলো এমন যে উপলব্ধিটা আমি করতে পারছি যে আমার কেন হচ্ছে, বাট এটা কিন্তু ওইভাবে হয়তো ব্যাখ্যা করা যায় না, বাট হয়তো করে বলা যায় না, সংজ্ঞা দেওয়া যায় না, বলা যায় না, এরকম শুধুই উপলব্ধি করা যায়। আচ্ছা, আমরা শুধু একটা জায়গা একটু বলি যে আমি কি কখনো আমার দেশকে ভুলে কোনো সৃজনকর্ম করতে পারবো, বা দেশের মানুষকে ভুলে? না, সেটা দেশপ্রেম থাকলে সম্ভব না। হ্যাঁ, দেশপ্রেম থাকলে সম্ভব না। না থাকলে, দেশপ্রেম না থাকলে সম্ভব নয়। মানুষকে ভুলে সম্ভব নয়, মানুষকে না জেনে সম্ভব নয়। হ্যাঁ,
আমরা এই কথাগুলোতেই থাকবো আসলে, হ্যাঁ, জি। এই কথাগুলোতেই থাকবো। এবং আমাদের চিন্তা যুক্ত না হলে আসলে বাংলাদেশের এগিয়ে যাওয়াটাও পূর্ণ হবে না, বা একেবারে লক্ষ্যে গিয়ে পৌঁছানো সম্ভব হবে না। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে সকল অতিথি উপস্থিত হয়েছেন। একেবারেই তরুণ প্রজন্ম। আজ 10ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তাকে ঘিরে এই প্রজন্মের যে অনুভূতি, সেই অনুভূতি তারা প্রকাশ করল। আমাদের মাঝে বরেণ্য শিক্ষাবিদ আ.ম. আরিফিন সিদ্দিক এবং আমাদের সঙ্গীত জগতের আমি বলবো একটি উল্লেখযোগ্য না, অনিবার্য নাম নকিব খান এসে পৌঁছেছেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসব। বিরতির পর আমরা আলোচনা করব অদম্য বাংলাদেশের এগিয়ে যাওয়ার কাহিনী। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম বসুন্ধরা সিমেন্ট নতুন বছরে বাংলাদেশ অনুষ্ঠানে। সম্ভাবনাময় এক অদম্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়ায় আমরা আমাদের চিন্তা প্রকাশ করছি বা যুক্ত করছি এবং বলেছি আমরা কারা। যারা দীর্ঘদিন সৃজন কর্মে মেতে আছেন, যারা দীর্ঘদিন দেশের উন্নয়নে নিজেকে নিবেদন করে রেখেছেন এবং যারা প্রতিদিন প্রতি মুহূর্ত দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ মানুষ। আমি প্রথম পর্বে স্যার কথা বলেছিলাম একেবারেই তুলনামূলক নতুন প্রজন্মের সঙ্গে। নতুন প্রজন্ম বলতে তাদের কাজের জায়গায় তারা নতুন প্রজন্ম এবং বয়সেও তারা নবীন। বয়সে তারা নবীন এবং এখানে স্যার দুজন, আমি ঠিক ওই না, ও মাঝামাঝিতে। তা আমি বলবো যে স্যার, নকিব ভাই সবাই মিলে এখানে 3 প্রজন্মের মানুষ। হ্যাঁ, সেটাই। একেবারেই সেভাবে দেখবো আমরা ওদের কাছ থেকে একটু গান, একটু কবিতা, একটু কথা, এইভাবেই বঙ্গবন্ধুকে স্মরণ করছিলাম। আমাদের এই নতুন বছরে বাংলাদেশ অনুষ্ঠানে আমরা যে বিষয়টি দেখেছি যে বছরের শেষে আমাদের জাতীয় জীবনে একটি বড় ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং তার মধ্য দিয়ে যে দল জয়ী হয়েছে তারা সরকার গঠন করেছে এবং এই সরকার গঠন করাটি পরপর তৃতীয়বারের মতো। এই যে ধারাবাহিকতা, এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটি পরিবর্তন এবং আমাদের রাজনৈতিক ইতিহাসের একটি অন্যরকম ধারার সৃষ্টি হলো। এই সময়টাকে যদি আমি আশা জাগানিয়া সময় বলি, আর যদি বলি যে 10ই জানুয়ারি 1972 জাতির জনক ফিরে এসে লক্ষ লক্ষ মানুষের সামনে এ কথা বলছেন যে বাংলাদেশ পৃথিবীর মানচিত্র থেকে আর কোনোদিন হারাবে না। আমি আপনাকে অনুরোধ করব এই দুটি জায়গাকে মিলিয়ে সামনের বাংলাদেশের কথা বলার জন্য। ধন্যবাদ আপনাকে। বঙ্গবন্ধুর 47তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমি জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। একই সাথে আমাদের 30 লক্ষ মানুষ যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়ে গেছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা। আপনি ঠিকই বলেছেন যে 10ই জানুয়ারি 1972 আমরা যদিও 16ই ডিসেম্বর 1971 বিজয় অর্জন করলাম, কিন্তু বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পূর্ব পর্যন্ত আমাদের কাছে কিন্তু বিজয় পূর্ণ ছিল না, স্বাধীনতাও পূর্ণ ছিল না। আমার এখনও মনে পড়ে সেই সময়ের 7.5 কোটি বাঙালি 16ই ডিসেম্বরের পর থেকে প্রতিদিন আন্তর্জাতিক, তখন তো বেতার মাধ্যম আর আপনার পত্রপত্রিকা, টেলিভিশনের তো অত বিস্তার তখন ঘটেনি, তো যাই হোক আন্তর্জাতিক টেলিভিশন, পত্রপত্রিকা সব জায়গায় সব খবর নিচ্ছে যে বঙ্গবন্ধুর এখন কী অবস্থা, বঙ্গবন্ধু কোথায় আছেন, বঙ্গবন্ধু কখন আমাদের মাঝে আসবেন। 8ই জানুয়ারি 1972 প্রথম খবর পাওয়া গেল যে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিবিসি প্রথম নিউজ ব্রেক করেছে, পরবর্তীতে অন্যান্য মাধ্যম বলেছে, এবং সারা জাতি যেন একটা স্বাধীনতার পরিপূর্ণ একটা স্বাদ তারা পাচ্ছে।
এবং পরবর্তীতে এটা তো ইতিহাসের অংশ। বঙ্গবন্ধু লন্ডন গেলেন, সংবাদ সম্মেলন করলেন, নয়াদিল্লি হয়ে তখনকার তেজগাঁ ছোট্ট বিমানবন্দর সেখানে অবতরণ করলেন। তিনি গেলেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে, আর আসলেন ব্রিটিশ রাজকীয় বিমানে। কিন্তু যেটাই মানে আমার কাছে সবসময় মনে পড়ে যে সেই সময়ের ছোট্ট বিমানবন্দর কিন্তু লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হয়ে গেছে। ব্রিটিশ পাইলট তিনি কিন্তু কোথায় ল্যান্ড করবেন সেটাও ঠিক খুঁজে পাচ্ছিলেন না, বারবার প্রদক্ষিণ করছিলেন আকাশে, কোথায় ল্যান্ড করবেন তিনি। যোগাযোগ করছিলেন কন্ট্রোল টাওয়ারের সাথে, কারণ পুরো বিমানবন্দরের উপরে লোকের কারণ। তখন ওই যে বিমানের ভিতরে যে বিমান সেবিকা, সে তো ব্রিটিশ নাগরিক, সে হয়তো এত মানুষ কখনো জীবনেই দেখে নাই। সে জানালা দিয়ে এসে দেখে যে এত মানুষ তো জীবনে কখনো দেখে নাই। দৌড়িয়ে একেবারে আবেগ আপ্লুত হয়ে বঙ্গবন্ধুর কাছে এসে বললেন যে আপনার জন্য আপনার দেশের মানুষ কিভাবে এখানে সমবেত হয়েছে। বঙ্গবন্ধু জানালা দেখলেন, দেখে হঠাৎ ওনার চোখ দিয়ে একটু পানি দেখা গেল এবং উনি স্বগোক্তি করলেন যে এত মানুষ, তাদেরকে আমি কিভাবে খাওয়াবো। এই কথাটা তাৎক্ষণিকভাবে বঙ্গবন্ধুর মুখ দিয়ে বের হলো। পাশে যে সাংবাদিকরা বঙ্গবন্ধুর সাথে দিল্লি থেকে আসছিলেন তাদের বক্তব্য এই বিষয়গুলো পাওয়া যায়। তো এইটাই হচ্ছে বঙ্গবন্ধুর দর্শন, মানুষকে ভালোবাসা। যার জন্য দেখেন তেজগাঁ বিমানবন্দরে অবতরণ করে তিনি কোথায় গেলেন? সরাসরি রেসকোর্স ময়দানে, সোহরাওয়ার্দী উদ্যানে। এক মুহূর্তের জন্য মনে করলেন না যে 32 নম্বরে বা 18 নম্বর ধানমন্ডিতে অস্থায়ীভাবে তখন বসবাস করছিলেন বেগম মুজিব সহ পরিবারের সদস্য, ওনাদের সঙ্গে দেখা করা, সেটা করে তারপরে যাওয়া, সেটা কিন্তু মনে করলেন না, সরাসরি চলে গেলেন। আর 7ই মার্চের ভাষণ যেখানে দিলেন, সারা দেশের মানুষকে আহ্বান করে গেলেন যে মুক্তিযুদ্ধে তোমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। 10ই জানুয়ারি এসে আবার সেই জনগণের কাছে গিয়ে তিনি তার যে আপনার মতামত, অভিমত করলেন। 30 লক্ষ মানুষের আত্মোৎসর্গের কথা বলতে গিয়ে আবেগে একেবারে কেঁদে ফেললেন এবং তিনি আগামী দিনের বাংলাদেশ কীভাবে গড়ে তুলবেন সেই বিষয়গুলো বলছিলেন। আমি কথা বলছিলাম এই কারণে যে পরবর্তীতে ডেভিড ফ্রস্ট, বিদেশি বিবিসির সাংবাদিক, তিনি আসলেন ঢাকাতে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি বঙ্গবন্ধু গড়ে তুলছেন। তিনি এসে বঙ্গবন্ধুর একটা সাক্ষাৎকার নেবেন, দীর্ঘ সাক্ষাৎকার নেবেন, কিন্তু বঙ্গবন্ধু এতই ব্যস্ত তখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে যে এক জায়গায় বসে সাক্ষাৎকার দেওয়া সম্ভব হচ্ছে না। বঙ্গবন্ধু গাড়িতে উঠছেন, উনি গাড়িতে বসে সাক্ষাৎকার নিচ্ছেন, অফিসে বসছেন, অফিসে বসে সাক্ষাৎকার দিচ্ছেন। এইভাবে কয়েক পর্বে তিনি সাক্ষাৎকারটা শেষ করলেন। কিন্তু সেই সাক্ষাৎকারে বহু প্রশ্নের সাথে এই প্রশ্নটি ছিল যে আপনার সবচেয়ে বড় যোগ্যতা কি? উনি বললেন আমি আমার মানুষকে বেশি ভালোবাসি। তার পরের প্রশ্নটাই হচ্ছে আমি আমার দেশের মানুষকে ভালোবাসি, আমি আমার মানুষকে ভালোবাসি। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তারপরের প্রশ্নটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি? উনি বললেন আমি আমার মানুষকে বেশি ভালোবাসি। এই যে ভালোবাসা, এই ভালোবাসার বাইরে কিন্তু যেতে পারলেন না। ওই যে বললেন চোখে পানি এসে গেল যে আমি কি খাওয়াবো, কারণ যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি, মানুষকে কিভাবে খাওয়াবেন সেই চিন্তা তখনই করছেন তিনি। আর পরবর্তীতে বলছেন যে আমি মানুষকে ভালোবাসি, বেশি ভালোবাসি। ইতিবাচক দিক যদি বলেন ভালোবাসা, নেতিবাচক যদি বলেন সেটাও বেশি ভালোবাসা। এই ভালোবাসার জন্যই কিন্তু বঙ্গবন্ধু জীবন দিয়ে গেছেন। স্যার আমি আসবো আপনার কাছে, আবারও ফিরে আসবো একই জায়গায়। নকিব খান, স্বাধীন দেশ, একটা স্বাধীন প্রজন্ম একটা নতুন সঙ্গীতের ভাষা খুঁজতে শুরু করলো, যা স্বাধীন দেশের প্রয়োজন, এবং সেই সময়টাকে আমরা বলি আমাদের ব্যান্ড সঙ্গীতের যাত্রা শুরু। স্বাধীন দেশে ব্যান্ড সঙ্গীত, যে সঙ্গীতের যে ভাষা, সেই ভাষাটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কতটা সম্পৃক্ত? অনেক ধন্যবাদ। আমি আজকে প্রথমেই আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। উনি আজকে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন 72 সালে। আপনি খুব সুন্দর কথা বলেছেন। ইনফ্যাক্ট আমি যখন এই কথাটা শুনি তখন আমার কাছে বুকটা ভরে যায় যে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, একটা পতাকা পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি,
এবং আমাদের যে ব্যান্ড সঙ্গীত আজকে যেই প্রজন্মের কথা আপনি বলছেন, আমার মনে হয় এটা একটা স্বাধীনতার ফসল। একটা সময় ছিল যখন স্বাধীনতার আগে কথা বলছি, তখন এই মডার্ন মিউজিক বা ব্যান্ড মিউজিকগুলো ঠিক হোটেল বা ক্লাবস কেন্দ্রিক ছিল। স্বাধীন হলো দেশ, আজম খান এবং বিভিন্ন আমাদের যারা উত্তরসূরি ছিলেন, পূর্বসূরি ছিলেন, তারা যুদ্ধ করেছেন, বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করেছেন, আবার এসে গিটার হাতে নিলেন এবং সেই সঙ্গীতটা ওনারা ড্রয়িং রুম থেকে, ক্লাব থেকে, হোটেল থেকে ছড়িয়ে দিলেন হাটে মাঠে ঘাটে। একটু আপনাকে একটু মানে একটা বিষয় একটু বলি, জি, জি। যে আমি একেবারে মেলা ঘরে যারা ট্রেনিং করেছেন তাদের কাছে শুনেছি রাতে অনেক সময় সবাই চমকে উঠতো হ্যাঁ। যে থালা বাটি বাজছে এবং বাজছে। আজম খান হ্যাঁ। গান করছেন। জি জি জি। সো ওটাই আমি বলবো যে এই যে একটা স্বাধীনতার পরপর যে উচ্ছ্বাস মানুষের মধ্যে, যে একটা তারুণ্যের উচ্ছ্বাস, সেটাকে ব্যান্ড সঙ্গীত বলি না বা পপ সঙ্গীত যেটা বলি না কেন, আমাদের বাংলা সঙ্গীতে এটা নতুন সংযোজন হয়েছে স্বাধীনতার পরপর। এবং সেই সঙ্গীতটুকু আমাদের দেশের আপামর জনসাধারণের কাছে পৌঁছে দিয়ে গেছেন। এবং আমি বলবো যে শুধু শহর কেন্দ্রিক না, গ্রামে গঞ্জে আমরা এখন সেই সঙ্গীতটা ভালোবাসছি, শুনছি, এবং সেটা কিন্তু স্বাধীনতার পরেই হয়েছে এবং এই ভাষায়, বাংলা ভাষায় গানগুলো তৈরি হয়েছে। হ্যাঁ, আমার কাছে একটা গানের কথা, যে অনেক সময় হয় কি যে নতুন কিছু হলে সবটা তখনই ধারণ করা হয় না, রাইট, কিছুটা পুরনো হলে পিছন ফিরে তাকালে, Right, যেমন right. এমন একটা মা দেনা যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে হাসতে জানে। জানে। আমার কাছে মনে হচ্ছে কি এরকম দেশাত্মবোধক গান তো আসলে ব্যান্ড থেকেই হয়েছে, অনেক হ্যাঁ। গান হয়েছে। আবার অনেক আমাদের অনেক লোকসঙ্গীত সেটি নতুন ভাবে তারা উপস্থাপন করেছে, করেছেন। মানে দুই রকমের দায়িত্ব পালন করছে তারা। এবং সেটা আরেকটা জায়গায় একটু নকিব ভাই এখনই আলোচনাটায় আসি একদম ছোট করে, সেটা হচ্ছে যে আমরা যে আমাদের পথ চলাটা ঠিক করি সেটাতে ঐতিহ্যের ধারাবাহিকতা নিশ্চিত করা প্রয়োজন কিনা। আমি আপনার সাথে 100% একমত। আমরা সবসময় বলে থাকি যে বিশেষ করে যারা নতুন প্রজন্ম আসছে বা সামনে আসবে, তাদেরকে একটি কথা আমরা বলতে চাই যে তরুণদের কাজটা হচ্ছে নিয়ম ভেঙে নতুন কিছু তৈরি করা, এবং তাই হয়েছে। কিন্তু আমাদের ঐতিহ্য, আমাদের শিকড়কে ভুলে গেলে চলবে না, আমাদের সেটা ভেতরে রাখতে হবে, সেটাকে ধরেই ধারণ করেই কিন্তু আমরা নতুন কিছু তৈরি করব। সেটাই আমি আশা করব তরুণ প্রজন্মের কাছে, আগামী প্রজন্মের কাছে। সুপ্রিয় দর্শক, বরেণ্য শিক্ষাবিদ আরিফিন সিদ্দিক তিনি বলছিলেন ৭২-এর ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু যে কথা বলেছিলেন, মানুষের প্রতি ভালোবাসাই তার প্রথম এবং শেষ কথা। আর নকিব খান বলছেন যে শেকড়কে না জেনে, ঐতিহ্যের পথে না হেঁটে কখনো ভেঙে নতুন কিছু সৃষ্টি করা যায় না। আমরা নতুন প্রজন্মকে যুক্ত করে সব কথা শুনবো, বাংলাদেশটা তাদের কাছে কি, এগিয়ে যাওয়ার পথটা কি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম বসুন্ধরা সিমেন্ট নতুন বছরে বাংলাদেশ অনুষ্ঠানে। সম্ভাবনাময় অদম্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আর আমরা যুক্ত করছি বাংলাদেশকে ঘিরে, এই এগিয়ে যাওয়াকে ঘিরে আমাদের চিন্তা। কুনাল, আমরা অনুষ্ঠানের শেষ ভাগে আমাদের সবার মনে একটা স্বপ্নের বাংলাদেশ আছে, যে বাংলাদেশের কথা হয়তো আমরা সবসময় বলি না, কিন্তু এখন বলবো। শুরু করবে কুনাল স্বপ্নের বাংলাদেশের কথা। আমি তো মধ্যপ্রাচ্যে বড় হয়েছি, ওখান থেকে দেশে আসার আমার সেই স্বপ্নটাই ছিল, কারণ বাংলাদেশকে ভালোবাসি বলে, বাংলাকে ভালোবাসি বলে। বঙ্গবন্ধুর বাংলাদেশের সন্তান আমরা, তার মতোই ভালোবাসাটাকেই আমি সামনে রাখতে চাই। আমি এমন একটি দেশ দেখতে চাই যেখানে সবাই, সবার কাছে বাংলাদেশের প্রতি ভালোবাসাটা হবে শতভাগ। যে যেই পেশায় থাকুক না কেন, তার পেশা থেকে সে বাংলাদেশকে ভালোবাসবে সবচেয়ে বেশি। বাংলাদেশের সব মানুষ হবে সুশিক্ষায় শিক্ষিত, এবং বাংলাদেশের মানুষের
এই কারণে আমি সুশিক্ষা বললাম, কারণ শুধু যে একাডেমিক্যালি তারা না, সুশিক্ষা ঠিক হ্যাঁ। আছে, এটা সবাই আমরা হ্যাঁ, বুঝে আমরা নিয়েছি চাই। যে শিক্ষা আমি দেখি তা নয়, হ্যাঁ। তার চেয়ে বেশি কিছু। একদমই তাই। এবং স্বাধীনতার সঠিক ইতিহাসের সুশিক্ষা যেন হয়, সেই শিক্ষাটা আমি চাই বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা দেখে যেতে। বাহ। নীরব, নতুন বছরে আসলে দেশকে নিয়ে তো আমি তো আসলে একটা মানুষ আসলে কোনো কিছুই সম্ভব না। যেটা হয়েছে মানে দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে ডে বাই ডে, এবং যেহেতু ফিল্মের মানুষ, ফিল্মের মতো করে একটু বলি, সেটা হচ্ছে আমরা একটা ছবি যখন শুরু করি, একটা ছবি একদম একদিন থেকে শুরু করে এভরিডে শুটিং করে করে যখন ফাইনালি শেষ হয়ে যায় একসাথে, যে গ্রাফটা থাকে ওই গ্রাফটা যেন যত ভালোভাবে শেষ হয়, মানে ছবিটা তত ভালো হয় আসলে। ঠিক তেমনি দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার কাছে মনে হয় যে সেভাবেই এগিয়ে যাক, এবং আমরা যারা ফিল্মে কাজ করছি এবং ফিল্মের সাথে রিলেটেড যে মানুষগুলো আছে, সেই মানুষগুলো আরও ভালো ভালো কাজ করুক, এবং সরকার, আমাদের প্রাইম মিনিস্টার জননেত্রী শেখ হাসিনা, উনি চলচ্চিত্রের জন্য যা করছেন, এবং আমার কাছে মনে হয় যে আমাদের এই বছর আরও বেশি উনি দৃষ্টি দিবেন, তাহলে আমাদের আরও ভালো কিছু হবে। বাহ। শারমিন লাকি, খুব বেশি কোনো খুব বড় কোনো চাওয়া নেই। সেই আমি তো ওই কবির ভাষাই বলতে হবে। ওর ফিল্মের কথা বলেছে, অবশ্য কোনান গানের কথা বলেনি, সার্বিক একটা বিষয় বলেছে।